নিথর দেহটার দিকে তাকিয়ে থাকতে থাকতে পুলিশ অফিসার বিকাশ তালুকদার নীলকে মোবাইলে ধরলেন। হ্যাঁ তালুকদার বাবু, বলুন। গলার আওয়াজটা তো ঠিক মতো লাগছে না, কোনো প্রবলেম? প্রবলেম তো নিশ্চয়ই। আপনার এক্ষুনি একবার আসাটা দরকার। তা ঘটনাস্থলটা কোথায়? লেক টাউন। সে কি, ওটা তো আপনার এলাকা নয়। না, আমার এলাকা নয়। গতকাল রাতে আমার এক পরিচিত বন্ধুর মেয়ের জন্মদিন উপলক্ষে এখানে আমার নিমন্ত্রণ ছিল। তখন সবই ঠিক ছিল, কিন্তু আজ সকালে হঠাৎ বন্ধুর ফোন পায়। ওনার মেয়েকে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে। পাশে একটা নতুন হাই রাইজ বিল্ডিং উঠেছে। এখন কাজ প্রায় অর্ধ সমাপ্ত। সেই স্ট্রাকচারের ছাদে মেয়েটির বডি পড়ে আছে। এর থেকে বেশি আপাতত ফোনে বলা আর যাচ্ছে না। আপনি চলে আসুন। কিন্তু এতক্ষণে নিশ্চয়ই লেক টাউনের পুলিশ এসে গেছে। সে তো আসবেই, কিন্তু আপনাকেও আসতে হচ্ছে। দিস ইজ রিকোয়েস্ট। ঠিকানাটা লিখে নিন। আচ্ছা। নিউ আলিপুর থেকে লেক টাউন। নীল আর দীপু যখন অকুস্থলে গিয়ে পৌঁছলো তখন প্রায় বেলা 12টা। নিউ কনস্ট্রাকশনের বিল্ডিংটা খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। নীল আর দীপু সোজা ছাদে চলে এলো। 6তলা বিল্ডিং। 4তলায় একজন ইন্সপেক্টর ওদের পথ আটকে ছিল। নীলের আইডি কার্ড দেখাতেই সে আর আপত্তি জানায়নি। আগেই বলেছি, বাড়িটা সবে উঠেছে। সিরিয়ার মেঝে ঢালাইও কমপ্লিট, ছাদেও তাই। বেশ বিশাল আকারের ছাদ। ছাদের একদিকে কিছুটা চটলা। নীল ওদিকেই এগিয়ে গেল। বিকাশ এগিয়ে এসে বললেন, সরি একটু ট্রাবল দিলাম। দীপু ফোড়ন কাটল, একটু নয় বেশ খানিকটা। থামো তো ছোকরা। হ্যাঁ ব্যানার্জি সাহেব, ওই আপনার বডি। বছর 20-22 মতো বয়স হবে মেয়েটির। বেশ সুন্দরী। ঘাড় পর্যন্ত ছাটা চুল, গায়ের রংটা উজ্জ্বল এবং মুখটা যন্ত্রণাক্লিষ্ট। বাঁদিকে কাত হয়ে শুয়ে রয়েছে, আর কিছু চুল ছাপিয়ে পড়ে মুখের একদিকে আড়াল করেছে। পরনে উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ, প্রায় কোঁচকানো। মনে হয় মৃত্যুর আগে সামান্য ধস্তাধস্তির ঘটনাও ঘটে থাকতে পারে। নীল মৃতদেহের কাছে সবে এগোতে যাবে, হঠাৎ লোকাল থানার অফিসার এগিয়ে এসে বললেন, হোয়াটস দ্য ম্যাটার? আপনি কে? আর হঠাৎ বডির কাছে এভাবে এগোচ্ছেন যে? উত্তরটা বিকাশই দিলেন। তিনি বললেন যে এনাকে হয়তো আপনি চিনবেন না। ইনি একজন ইনভেস্টিগেটর, নাম নীল ব্যানার্জি। ও মাই গুডনেস, দেন ইউ আর দ্য ফেমাস প্রাইভেট ইনভেস্টিগেটর। আই হ্যাভ হার্ড ইউর নেম। অবশ্য কোনোদিন চোখে দেখা হয়নি, কিন্তু আপনি খবরটা পেলেন কোথা থেকে? নীল একবার বুড়ো আঙুল দিয়ে বিকাশের দিকে নির্দেশ দিলেন, তারপর বলল, অবশ্য আপনার দিক থেকে যদি কোনো আপত্তি থেকে থাকে। না মশাই, আমার ওসব ইগোর প্রবলেম কিচ্ছু নেই। যে কোনো কেস সলভ হলেই আমি খুশি হই। আমরা দেখছি, আপনিও দেখুন। আপাত লক্ষ্যে দেহে তো তেমন কোনো রক্তারক্তির ব্যাপার নেই। কিন্তু গলায় চোখ পড়তেই নীল থমকালো। তারপর মুখ তুলে কিছু বলতে চাওয়ার আগেই মিস্টার কুণ্ডুই বললেন, হ্যাঁ দেখেছি, স্ট্যাঙ্গুলেশন। গলায় দড়ির ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। জন্মদিন কি এই মেয়েটারই ছিল? হ্যাঁ। আচ্ছা, কোনো ডাক্তার কি অ্যাটেন্ড করেছেন? ফিকে ভিড়ের মধ্যে থেকে একজন সুদর্শন কম বয়সী ভদ্রলোক এগিয়ে এলেন। আমি ডাক্তার সুমন্ত সেন। আজ সকালে মিস্টার ঘোষ দস্তিদারের বাড়ি থেকে ফোন পাই, ওনার মেয়ে নাকি অসুস্থ অবস্থায় পাশের নিউ কনস্ট্রাকশনের ছাদে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমি কল অ্যাটেন্ড করতে চলে আসি, কিন্তু এসে দেখি শি ওয়াজ নো মোর। মৃত্যুর কারণ গলায় ফাঁস লাগিয়ে দম বন্ধ করে মারা হয়েছে। তা আপনার অনুমানে মেয়েটি কতক্ষণ আগে মারা গেছে? বডি অলরেডি স্টিফ হয়ে গেছে। কিছু না হলেও কাল রাত 12টা 12:30টার মধ্যে ঘটনাটা ঘটে থাকতে পারে। অবশ্য পিএম রিপোর্টে সময় টময়গুলো ডিটেলসে পাওয়া যাবে। মেয়েটির নাম কি? পিউ ঘোষ দস্তিদার। আপনি কি ওনাদের হাউস ফিজিশিয়ান? তেমনভাবে নয়, তবে এমার্জেন্সি হলে ডাক পড়ে আর কি। ডাক্তার, আপনার স্থেতটা কোথায়? স্টেথো, সরি, তাড়াহুড়ো ফেলে এসেছি। হতেই পারে। তারপর মিস্টার কুণ্ডুর দিকে তাকিয়ে বলল, আমার এখানে যা দেখার তা দেখা হয়ে গেছে।
ইফ ইউ লাইক বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিতে পারেন। ইতিমধ্যে একজন ফটোগ্রাফারের ছবি তোলার কাজ শেষ করে ফেলেছেন। কুণ্ডু বললেন, তাহলে আর দেরি করার তো কোনো মানেই হয় না, আমি এখনই ব্যবস্থা করছি। একসময় বিকাশ এসে বললেন, কি বুঝছে? বোঝাবুঝির ব্যাপারটা তো এখনো শুরুই হয়নি, এখনই কি আর কিছু বলা যায়? তবে আত্মহত্যা যে নয় সেটা কিন্তু বলা যায়। অর্থাৎ খুন? যা মনে করেন। এই মেয়েটির বাড়িতেই তো কাল একটা অকেশন গেছে। এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই? আর নিচে আছে ওদের রুমে। ঠিক আছে, চলুন ওদেরকে একটু জিজ্ঞাসাবাদ করি। একতলার একটি ছোট কুঠুরিতে দুই মূর্তিমান জুবুথুবু হয়ে বসেছিল। পুলিশকে ঢুকতে দেখে ওরা সামান্য স্বতন্ত্র হয়ে উঠল। নীল জিজ্ঞাসা করল, কাল রাত্রে কার ডিউটি ছিল? মাধব নামের এক যুবক দাঁড়িয়ে উঠে বলল, ও ও আমার স্যার। ডিউটির সময় তোমরা কি ঘরের মধ্যেই বসে থাকো? মোটামুটি সেটাই বলতে পারেন। ঘর দর তো কিছু ওঠেনি, সবটাই খাঁ খাঁ করছে। কি আর নেবার আছে? নেবার মধ্যে ও সিমেন্টের বস্তা, নাই তো কিছু ইট বালি, আর নাই তো কিছু ওই লোহার শিক। সেগুলো সব আমাদের ঘরের সামনেই থাকে। কিন্তু ছাদে একটা মার্ডার কেস ঘটে গেছে। হ্যাঁ স্যার, শুনেছি। অন্ততপক্ষে দুজন মানুষ কাল রাত্রে এখানে এসেছিল। তারা আপনার ঘরের সামনে দিয়ে গেছে, সিঁড়ি ভেঙে ওপরেও উঠেছে। এটা তোমার চোখে পড়ল না কেন? আগে আমি একটু রান্না করছিলাম। ও রুটি করতে করতে কি এত নজর রাখা যায় বলুন তো? কেউ যদি চুপি সারে ওপরে উঠে যায়, সেগুলো ধরা তো বেশ শক্ত। তার মানে তোমার চোখে পড়েনি। हाँ सर, কসুর তো মেরা হি হ্যাঁ, লেকিন এরকম যে কোনো ঘটনা ঘটতে পারে সেটা কেমনে বুঝবো? আর তুমি, তোমার নাম কি? রমেশ দাও। আমি তো স্যার আজকে সকালে এসেছি। তা তোমার ডিউটি আওয়ার্স কখন থেকে কখন? আগে দিন 12টা থেকে রাত 12টা। তাহলে আজ এত সকালে এসেছো কেন? মাধব আমায় ফোন করে সব জানালো, তাই চলে এলাম। এর আগে কি মেয়েটিকে কোনোদিন দেখেছো? हाँ सर, দিন 10 আগে একবার ও মেয়েটা এসেছিল। ও তো পাশের বাড়িতেই থাকে। কিছুক্ষণ ছাদে হাওয়া টাওয়ায় খেয়ে দিয়ে তারপর চলে গেছিল। সেটা কখন? আগে সন্ধ্যের আগে। অথচ তোমার ডিউটি রাত 12টা থেকে। সন্ধেবেলা মেয়েটি এলো, তুমি দেখলে কি করে? मैंने नहीं देखा, ও রমেশ দেখেছিল। মিথ্যে কথা বলে কিন্তু পার পাবে না। সঙ্গে কি আর কেউ ছিল রমেশ? একটা ছেলে। ছেলে? কত বয়স হতে পারে? আর ছেলেটাকে দেখলে চিনতে পারবে? এখানকার ছেলে মেয়েদের বয়স ধরা খুব মুশকিল, আর অন্ধকারে মুখ দেখা তো সম্ভব নয় বলুন। তা এরকম একটা নির্জন ছাদে একজন ছেলে আর একজন মেয়ে ছাদে উঠে গেল, তুমি উঠতে দিলে কেন? মেয়েটা পাশের বাড়ি থাকে, একটু মুখ চেনা হয়ে গিয়েছিল, তাই আর আটকায়নি। নীলদের দুজনকে ভালো করে দেখে নিয়ে বলল, ছেলে দুটোকে ভালো করে ওয়াচে রাখতে বলবেন, দুটোই মিথ্যে কথা বলছে। দুম করে চাকরি ছেড়ে অন্য কোথাও কেটে পড়ো না, ধরা পড়লে কিন্তু গাধার পিটুনি খেতে হবে। চলুন তালুকদারবাবু, আপনার বন্ধুর বাড়িতে যাওয়া যাক। এখানকার সব বাড়ি প্রায় ফ্ল্যাট সিমেন্টে তৈরি। নির্মল দস্তিদারের ফ্ল্যাটটা 3 তলায়, লিফট নেই, হেঁটেই উঠতে হলো। দরজাটা ভেজানো ছিল, তবুও বিকাশ বেল টিপলেন। একজন 30-35 বছরের সম্ভবত বাড়ির কাজের মেয়ে এসে দরজা খুলে দাঁড়ালো। তাঁরও মুখ চোখ ছলছল করছিল। ঘরে ঢুকতে গতকালের রান্নাবান্নার কিছু গন্ধ ছাড়ছে। কাজের বাড়ি রান্না বলে কথা। নীল জিজ্ঞাসা করল, আপনি এই বাড়িতেই থাকেন? আগে আপনি বলবেন না, আমি এ বাড়ির কাজের মেয়ে। আমার নাম সাবিত্রী। ঠিক আছে, বাড়ির লোকজন সব কোথায়? আগে তাঁরা কেউ ঠিক নেই। বড়বাবু তো একেবারে ভেঙে পড়েছেন, আর আর মা তো বিছানায় পড়ে সমানে কেঁদে চলেছেন। আর কে আছেন এই ফ্ল্যাটে? আগে মামাবাবু আর মামিমা এসেছেন, তাঁরা তো একটা ঘরেই আছেন। কাকাবাবুও আছেন, ওনার শরীর খারাপ, শুয়ে আছেন। আর 3 জন আছেন দিদিমণির 3 বন্ধু, তারাও একটাই ঘরে আছেন। কোনো ছেলে, মানে তোমার দিদিমণির বন্ধু? হ্যাঁ, এসেছিলেন সনদদা, দ্বিজেনদা আর অভিজ্ঞদা। তাঁরা তো খাওয়া দাওয়া শেষ করে রাতেই চলে গিয়েছিলেন।
আর বাইরের লোক বলতে ওই ডাক্তারবাবু, সুমন্ত ডাক্তার, তিনিও তো খেয়ে দিয়ে চলে গিয়েছিলেন তখন কটা? 11টার মধ্যেই। মানে একটা ছোটোখাটো পার্টি? তা বলতে পারেন। ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল না? হ্যাঁ বাবু, ছিল। তা বাবু, দিদিমণির বন্ধুরা তো ওইসব ছাই ভস্য নিয়ে দিদিমণির ঘরে হই হুল্লোড় করছিল। তোমার বাবুর বাবা মা বা মামা বাবু বা কাকা বাবু এরা কেউ আপত্তি করেনি? কাকে বাদ দেবেন বাবু? এ বাড়িতে মদ খাওয়াটা খারাপ কিছু নয়। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই খায়। আচ্ছা, তোমার দিদিমণির কোনো ভাইটাই নেই? আছে, কুশল। সে অবশ্য এসব খায় না। বাবুর হুকুম আছে, সাবালক না হলে কেউ মদের গেলাস ছোঁবে না। তা সে তো এখন স্কুলে পড়ে। স্কুলে পড়লে কি হবে, পেকে ঝাঁই পোড়া হয়ে গেছে, মুখের কথাই খই ফোটে। আমি বড় একটা তার সঙ্গে মুখ লাগাই না। আমারও তো একটা মান ইজ্জত আছে। কত বছর এখানে আছো? তা ধরুন গিয়ে 5 বছর তো হবেই। দেশ কোথায়? আগে নদিয়া। তোমাকে এখানে কে এনেছে? মামা বাবু, উনিও তো নদিয়ার লোক। ঠিক আছে, চলো উপরে যাওয়া যাক। মেজেনাইন ফ্ল্যাট। সিঁড়ি দিয়ে ওরা ওপরে চলে এলো। তোমার মা বা বাবু ওরা কোন ঘরে থাকেন? ফ্ল্যাটটা বেশ বড় মাপের, 2000 স্কোয়ার ফিট তো হবেই। 1.5 তলায় 4খানা ঘর। সামনের ঘরটা আঙুল তুলে দেখিয়ে সাবিত্রী বলল, সামনের ঘরটায় এখন সবাই আছেন, আপনারা চলে যান। ওনারা সব ভেঙে পড়েছেন। কিছু না বলে নীল, দীপু আর বিকাশ তালুকদার ভেজানো ঘরের দরজায় টোকা দিল। একজন মাঝবয়সী ভদ্রলোক দরজা খুলে দাঁড়ালেন। বিকাশবাবুকে ধরাচুর অবস্থায় দেখে আর কোনো প্রশ্ন না করে একপাশে সরে দাঁড়ালেন। ঘরের আসবাবপত্র দেখেই মনে হয় বেশ সচ্ছল অবস্থা। ঘরের ঠিক মধ্যেখানে 3 পিস সোফা সেট। একটা সোফায় 2 জন মহিলা আর 1 জন পুরুষ। 2টো সিঙ্গেল সোফায় একটি খালি, অন্যটায় সম্ভবত ফ্ল্যাট মালিক নির্মল ঘোষ দস্তিদার। ওনারই নাম লেখা ছিল দরজার নেম প্লেটে। 3 জনকে ঘরে ঢুকতে দেখে নির্মলবাবু মুখ তুলে তাকালেন, সম্ভবত কান্নাকাটি করছিলেন। তার লাল চোখ দুটো মেলে ধরে বললেন, হ্যাঁ, এই তো একটু আগেই থানার দারোগা এসে অনেক প্রশ্ন করে গেলেন। আজ এই মুহূর্তে আর কতজনকে কত কি উত্তর দিতে হবে। বেশ সহানুভূতির সুরে নীল বলল, জানি ঠিক এই সময়ে আপনাদের মানসিকতাটা কী রকম। কয়েকটা প্রশ্ন করেই আমরা চলে যাব, একটু কষ্ট করুন প্লিজ। বেশ, বলুন। আপনার মেয়ের মৃত্যুটা তো অস্বাভাবিক রকম। সম্ভবত কোনো দড়ি জাতীয় কিছু দিয়ে ওর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, পিউকে দেখে আমার তো তেমনই মনে হয়েছিল। আপনার মেয়েকে এভাবে খুন করতে পারে এমন কাউকে কি আপনি সন্দেহ করেন? যারা কাল এসেছিলেন তারা অধিকাংশই আমার আত্মীয় স্বজন। ওই যে আপনার পেছনে দাঁড়িয়ে আছেন, ও আমার ছোট ভাই কমল। সামনের সোফায় আমার শ্যালক জগদীশ কর। আর ওই বড় সোফায় বসে আছেন আমার স্ত্রী মনোরমা। তার পাশে জগদীশের বউ গীতা। ওদের আর সকালেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দুঃসংবাদ পাওয়ার পর সবাই সবাই আটকে আছেন। অফিসার, আমি তো ভেবেই পাচ্ছি না কে আমার সেই শত্রু যে নাকি আমার ফুলের মতন মেয়েটাকে খুন করতে পারে। হঠাৎ সুদীপ্তা দেবী ডুকরে কেঁদে উঠলেন। কাল যে আমার পিউয়ের জন্মদিন ছিল, জন্মদিনেই কোন পশু যে আমার ওইটুকু মেয়েটাকে শেষ করে দিল অফিসার। ভাবতেই পারছি না পিউ আর নেই। বিকাশ কিছু বলার আগেই নীল বলল, কিন্তু কেউ একজন তো নিশ্চয়ই তার শত্রু ছিল, না হলে তাকে তো এভাবে কেউ খুন করবে না। আমি শুনলাম আপনার মেয়ের আরও 3 বন্ধু এখনো বাড়িতেই আছেন। হ্যাঁ, ওরা বোধহয় পিউয়ের ঘরেই আছে। ওরাও যেতে পারছে না, আটকে আছে। ওদের সঙ্গে একবার দেখা করা দরকার। আচ্ছা, শুনতে খারাপ লাগলেও জিজ্ঞাসা করছি, এনি লাভ অ্যাফেয়ার্স? কি যে বলেন স্যার, পিউ তো লেখাপড়া করা ছাড়া অন্য কোনো দিকেই ওকে আমি কোনোদিন সময় নষ্ট করতে দেখিনি।
তাহলে অত রাত্রে পাশের বাড়িতে, মানে যেটা সবে তৈরি হচ্ছে, এমন একটা স্ট্রাকচারের ছাদে সে যায় কিভাবে? একবারই বন্ধু বান্ধব ছেড়ে, আমন্ত্রিত অতিথিদের ছেড়ে কোন মেয়ে কি অকারণে একটা অন্ধকার ছাদে গিয়ে ঘোরাফেরা করতে পারে? জগদীশবাবু এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, যদিও জামাইবাবুর বাড়িতে আমার আসা যাওয়া খুবই কম, পিউয়ের বর্তমান গতিবিধি আমার ঠিক জানা নেই। তবে শুনেছি ও পড়াশোনায় বেশ ভালো মেয়ে ছিল। ওর কোনো লাভ অ্যাফেয়ার্সের কথা আমি বা আমার স্ত্রী কেউই শুনিনি। তবে আজকালকার মেয়ে কারোর সঙ্গে হয়তো প্রেম টেম ছিল, কিন্তু তাই বলে খুন, এটা তো ভাবাই যায় না। পিউয়ের বয়স তো শুনলাম 20-22 মতো। কি পড়ছে সে? হায়ার সেকেন্ডারি পাশ করার পর বিকম পড়ছে। কানের কাছে মুখ এনে নিম্নস্বরে তালুকদার বললেন, এদের কাছ থেকে হা হুতাশ ছাড়া আর কিছুই আপাতত শোনা যাবে না, বরং ওর বান্ধবীদের একটু ঘেঁটে দেখা যাক। তাই চলুন। আচ্ছা মিস্টার ঘোষ দস্তিদার, আপনার মেয়ের বান্ধবীরা এখন কোথায় আছে? ঠিক একটা ঘরের পরেই। ফেরার মুখে নীল জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার মেয়ের কি অ্যালকোহলে কোনো অ্যাডিকশন ছিল? না, তেমনভাবে নয়। বাড়িতে ওকেশনাল একটু আধটু, মানে সেটাকে অ্যাডিকশন বলা যায় না। আচ্ছা, ডাক্তার সুমন্ত সেন কি এই বাড়িতে রেগুলারই আসতেন? অসুখ বিসুখ তো আসতই, আর কোনো অকেশন হলে ডাক্তারকে আমরা নেমন্তন্ন করতাম। উনি কি একাই আসতেন, মানে ওনার স্ত্রী? এই প্রশ্নে সামান্য সময়ের জন্য সবার মুখে নীরবতা নেমে এলো। একসময় নির্মলবাবুই বললেন, ওটা একটু স্যাড ব্যাপার। ওনার সঙ্গে ওনার স্ত্রীর তেমন সদ্ভাব ছিল না, আসলে খুব আনম্যাচিং পেয়ার। ডাক্তার যেমন সুপুরুষ, তেমনই স্বাস্থ্যবান যুবক। চেহারার মতো ওনার পসারও বেশ ভালো। কিন্তু স্ত্রীর সঙ্গে সদ্ভাব ছিল না কেন বলছেন? হ্যাঁ, কি করে থাকবে বলুন? উনি যেমন ভদ্র আর বিনয়ী, ওনার স্ত্রী ঠিক উল্টোটা, মুখোটা আর দুর্বিনীতা। চেহারাটাও তেমন, রোগা ডিকটিকে, খ্যানখ্যানে গলা, একটু পুরুষোচিত কণ্ঠস্বর। আর এরপরেও একটা মাইনাস পয়েন্ট আছে, মহিলাটা একজন নার্স। ডাক্তার আর নার্সের মধ্যে প্রেম টেম হতে পারে, আর এই নিয়ে ডাক্তারের বাড়িতে রীতিমতো অশান্তি। বাধ্য হয়ে ডাক্তারকে এ পাড়ার একটা ফ্ল্যাট কিনতে হয়েছে। সব থেকে বড় কথা, মহিলা ভীষণ সন্দেহপ্রবণ। কোন মহিলার সঙ্গে ডাক্তারের ঘনিষ্ঠতা হলেই একেবারে দক্ষ যোগ্য বেঁধে যেত। এই নিয়ে রীতিমতো অশান্তি লেগেই থাকতো। তারপর একদিন স্বামীকে সন্দেহ করে উনি বাপের বাড়ি চলে যান। তা সেও তো মাস 6 হয়ে গেল। সেই কারণে কি আপনাদের বাড়িতে ওনার নেমন্তন্ন ছিল না? না, মানে কারণটা হলো স্ত্রী সঙ্গে থাকলে ডাক্তার ভীষণ বিব্রত বোধ করেন। কেমন যেন একটা সংকোচ ব্যাধি ওকে চেপে ধরে। ডাক্তারের হাসি খুশি ভাবটাই উবে যায়। আমরাও ভয় থাকতাম এই বুঝি কোনো একটা সিন তৈরি হয়ে যায়। বুঝলাম। আর কিছু কথা না বাড়িয়ে ওরা তিনজনে পিউদের বন্ধুর ঘরে গিয়ে নক করল। ভেতর থেকে মহিলার কণ্ঠস্বর, কে? মেসমশাই নাকি? কয়েক মিনিটের ব্যবধান। একটি সুস্থি মেয়ে দরজা খুলে দিল, পিউয়ের মতোই বয়স। মেয়েটি বলল, দেখুন স্যার, অযথা আমরা একটা বিশ্রী ঘটনার সঙ্গে জড়িয়ে গেছি। আজ সকালেই আমাদের বাড়ি যাবার কথা ছিল, কখন যে ছাড়া পাবো তার কোনো ঠিক নেই। নীল একটু খোঁচা দিয়ে বলল, কাল রাত্রে কি পানাহারটা একটু বেশি হয়ে গিয়েছিল? তোমার নাম কি? আগে উর্মিলা। থাকো কোথায়? উল্টোডাঙা। পিউ তোমাদের ক্লাসমেট? আগে হ্যাঁ। অন্য একটি মেয়ে ভাঁজ করা দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসেছিল। নীল জিজ্ঞাসা করল, তুমি? আস্তে আস্তে মেয়েটি মুখ তুলে বলল যে তার নাম বিপাশা। বাড়ি? সে আবার বলল যে কাকুর কাছে। বাহ, কাছাকাছিই তো সবাই থাকো। আর তুমি? মেয়েটি তখন জানলার ধারে মুখ বাড়িয়ে দাঁড়িয়েছিল, মুখ ঘুরিয়ে বলল, আভাবাঙ্গি। তোমার বাড়ি? মানিকতলা। তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করেই ছেড়ে দেব, কিন্তু কিছুই কিন্তু লুকোবে না। আফটার অল তোমাদের বন্ধু খুন হয়েছে। তোমরা নিশ্চয়ই চাও যে তোমাদের বন্ধুকে যে খুন করেছে সে ধরা পড়ুক। তিনজনেই মাথা নেড়ে সম্মতি জানালো। আচ্ছা, এবার বলো তো,
তোমরা তো সন্ধে থেকেই এই ঘরেতেই ছিলে। তোমরা ছাড়া আর কারা ছিল? সনদ, দ্বিজেন আর অভিক। একসঙ্গে পানাহার চলছিল? হ্যাঁ, অনেক দিন পর বলতে পারেন মেট টুগেদার। একটু হই হুল্লোড় তো হবেই, পিউয়ের জন্মদিন বলেই। পিউও ছিল সেই সময়? হ্যাঁ, অবশ্য সনদ, দ্বিজেন আর অভিক আগেই চলে গিয়েছিল। এমন জমাট আসর ছেড়ে? কি করবে বলুন, ওদের থাকার জন্য আলাদা ঘর তো আর নেই, তাই ওরা 11টার মধ্যেই চলে যায়। এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করব, উত্তরটা লজ্জা পেয়েও কিন্তু লুকিয়ে যেও না। যে তিনজন তাদের সঙ্গে এসেছিল, তোমাদের সম্পর্কটা কি নিছক বন্ধুত্ব নাকি তার চেয়েও আরও কিছুটা বেশি? উর্মিলার সঙ্গে অভিকের একটা রিলেশন তৈরি হয়েছিল, এটা অবশ্য অনেক দিনের। আর তোমাদের দুজনের? সমবয়সী কোনো বন্ধুর সঙ্গে প্রেম টেম করার কোনো ইচ্ছেই আমার নেই। আর তুমি আভা? অনেক ছোট বয়স থেকেই আমার সঙ্গে একজনের ভালোবাসার সম্পর্ক আছে। ছেলেটা আমাদের পাড়ার ছেলে, আমি অন্য কারোর কথা ভাবতেই পারি না। গুড। এবার বলো তো, পিউয়ের কি তেমন কোনো বয়ফ্রেন্ডের ব্যাপারে তোমরা কিছু জানো কি না? তিনজনেই একেবারে চুপ। না, চুপ করে থাকলে তো চলবে না। মনে রেখো, তোমাদের বন্ধু কিন্তু মার্ডার হয়েছে। আবার একটু মুখ পাতলা মেয়ে, ও বলে উঠল, আমাদের মধ্যে একমাত্র পিউকেই খুব সুন্দর দেখতে, আর জানেন তো, সুন্দর ফুল দেখলে সেটা সবার পেতে ইচ্ছে করে। পিউ আমাদের বন্ধু, আর আজ সে আর নেই। তবু আভা, ছেড়ে দে না ওসব কথা। না, কোনো কিছুই ছাড়া যাবে না। আভা, তুমি বলো। ও একটু চুলবুলে স্বভাবের ছিল, বিশেষ করে কোনো সুন্দর ছেলে দেখলে ও একেবারে যেন তার প্রেমে পড়ে যেত অবধারিতভাবে। অবশ্য অবশ্য 2-4 দিনের প্রেম, একজনের সঙ্গে মিশতে মিশতে দেখা গেল অন্য একজন কারোর সঙ্গে হৃদ্যতা হয়ে গেছে, আর প্রতিবারই বলতো ওকে ছাড়া আমার চলবে না। মজাটা কি, 2 দিন পরে আবার সেও হারিয়ে যেত। এর জন্যে ওর মনে কোনো অপরাধ বোধ? কিসের অপরাধ বোধ? ও বলতো লাইফ ইজ আ স্পোর্টস, স্পোর্টিংলি নে, আর স্পোর্টিংলি গুড বাই কর। একটা ছেলের একঘেয়েমি প্রেমের কচকচানি শুনতে আর ভালো লাগে না। দীপুর এখন নতুন কাজ হয়েছে কোনো ইনভেস্টিগেশনে সব কিছু নোট করে নেওয়া, এমনকি প্রত্যেকটা চরিত্রের ডিটেলসও লিখে রাখা। অনেকক্ষণ নোট নেবার পর দীপু কলম থামিয়ে জিজ্ঞাসা করলো, লেটেস্ট রোমিওটি কে, কিছু জানো? আবার তিনজনের মুখ চাওয়া চাই, যেন বলতে গিয়েও বলার উৎসাহ হারিয়ে ফেলেছে, বা বলায় কোনো বাধা আছে। তোমরা কিন্তু আমাদের কাজটা আরও শক্ত করে দিচ্ছ। বলো, কে সে? আপনাদের বিশ্বাস হবে না, সত্যি হলে না বিশ্বাসের কিছুই নেই। ডাক্তার সুমন্ত সেন। ও মাই গড! কিন্তু উনি তো বিবাহিত। আর বলবেন না, অমন ইয়াং হ্যান্ডসাম ডাক্তার চোখ তুলে তাকালে বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। পিও ফেসে গিয়েছিল, ইদানিং তো আবার অন্য কারোর জন্য হাপিত্যেস করতো না, শুধু ডাক্তার আর ডাক্তার। আর ডাক্তার নিজে? উনি তো লেডি কিলার, সুন্দরী যুবতী দেখতে পেলেই যত্ন করে চিকিৎসা করতেন, বাড়ি গিয়ে আবার খোঁজ খবরও নিতেন। ওই জন্যই বৌদি ওনাকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। নীলার বিকাশ পরস্পরের দিকে তাকালেন। নীল একটা প্রশ্ন করল, আচ্ছা, কাল রাত্রে ধরো 12টা নাগাদ পিউ কোথায় ছিল জানো? উর্মিলা বলল, তখন আমরা সবাই প্রায় টিপসি। বিপাশা তো জানলার ধারে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছিল, আর আভা তো চিৎপটাং। কে কোথায় গেছে কারোরই খেয়াল নেই। আর তারও কিছুক্ষণ পরে আমরা তিনজনে শুয়ে পড়ি। ঠিক আছে, তোমরা তোমাদের বাড়ির ঠিকানাটা রেখে চলে যেতে পারো, তবে দরকার পড়লে কিন্তু তোমাদের আবার আসতে হতে পারে। ঠিকানা আর মোবাইল নাম্বার সব কিছুই রেখে যাবে। তিনজনেই হ্যাঁসূচক মাথা নাড়ল। দরজার বাইরে দাঁড়িয়েছিল সাবিত্রী। ওদেরকে বেরোতে দেখেই সাবিত্রী চলে যাচ্ছিল। নীল ওদেরকে কাছে ডাকল, এখানে দাঁড়িয়ে কি করছিলে? কি আর করবো বাবুরা, যে ঘরেই যায় না কেন সেইখানেই কেউ না কেউ কাঁদছে, কেমন মন মরা হয়ে বসে আছে, এমনি দাঁড়িয়েছিলুম। তোমার পিউ দিদিমণির একটা ছোট্ট ভাই আছে বললে না? হ্যাঁ আছে তো, কুশল। সে কোথায়? তাকে তো একবারও দেখলাম না। সে থাকে তার নিজের মনে, এই আছে এই নেই। জিজ্ঞেস করছি, এখন সে কোথায় আছে? এই ফ্ল্যাটে একটা ছোট ঘর আছে। কুশল দাদা যখন ছোট ছিল
তখন ও ঘরটায় হাবিজাবি সব জিনিস থাকতো। এখন কৌশল দাদার জন্যে ঘরটা সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, বোধহয় ও ওখানেই আছে। চলো তোমাদের কুশলবাবুর সঙ্গে একটু কথা বলে আসি। সাবিত্রীকে সঙ্গে নিয়ে ওরা তিনজন সেই ছোট্ট ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা বন্ধ ছিল। সাবিত্রী গিয়ে দরজায় ধাক্কা দিল। ভেতর থেকে একটা আওয়াজ এলো, কে রে? সাবিত্রী, তোমার আবার কি দরকার পড়লো? পুলিশ বাবুরা তোমার সঙ্গে কথা বলতে এসেছেন। পুলিশের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? যত সব। দরজা খুলে কুশল দাঁড়ালো। বছর 14 এক কিশোর, দেখতে বেশ সুশ্রী, এক মাথা কোকড়া চুল, চোখ দুটো বেশ বড় বড় আর উজ্জ্বল। ওদের তিনজনকে দেখে কুশল বলল, ওরে বাবা, এই তো দেখি একেবারে ফুল ফোর্স। সব শালাকে ছেড়ে দিয়ে এখন বেড়ে শালাকে ধর নাকি? দেখুন মশাই, ওসব খুনটুন আমি করিনি। অবশ্য সিআইডি, আদালত আর ক্রাইম পেট্রোল দেখি হরদম খুন লেগেই আছে, কিন্তু আমার মেন্টালিটিতে ওসব আসে না। মাস্টার কুশল, হ্যাঁ বলে নিন, যতদিন টিনেজার আছি। এরপর আপনি আগে করে কিন্তু বলতে হবে। সে তো এখনো দেরি আছে, তখন না হয় বলা যাবে ক্ষণ। কিন্তু মাস্টার কুশল, তোমাকে যে আমাদের কয়েকটা প্রশ্ন করার আছে। কি জিজ্ঞাসা করবেন? দিদিকে আমি খুন করেছি কিনা, তাই তো? বিকাশ বললেন, তুমি খুন করেছো এরকম ভাবনা তোমার মাথায় ঢুকলো কি করে? আমি ডিটেকটিভ বইতে পড়েছি গোয়েন্দারা ছেলে বুড়ো সবাইকেই সন্দেহ করে, তাই আর কি। ঠিক আছে ঠিক আছে, এখন কি জিজ্ঞেস করার আছে করে ফেলুন। কাল অনেক রাত হয়েছিল শুতে, এখন আমার চোখের পাতায় ঘুম জড়িয়ে আছে। কেন রাত হয়েছিল কেন? আর যা কিলোর কীর্তি হচ্ছিল সারা ফ্ল্যাটে, সব মাল টেনে চুর, হই হুল্লোর চিৎকার, ঘুমোয় কারা বাবা? শুধু সেই কারণেই নাকি অন্য কোনো কারণ ছিল? অন্য কারণ আবার কি? আমি কি চোর চাচুর নাকি যে রাত জেগে চুরি করতে বেরোবো? তোমার সঙ্গে তোমার দিদির ভাবসাব কীরকম ছিল? দিদি? আর বলবেন না মশাই, দিদি কি আর দিদিতে থাকতো? তার মানে? আরে তার প্রচুর বয়ফ্রেন্ড, কোনটার সঙ্গে কোনটার অ্যাপয়েন্টমেন্ট রাখবে সেটা ঠিক করে উঠতে পারতো না। আমার সঙ্গে আর কথা বলা তার সময়ই ছিল কোথায়, খালি মোবাইল আর SMS। ছোটোবেলায় দিদিকে আমার খুব ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। কেন? দিদি এখন অ্যাডাল্ট হয়ে গিয়েছিল না, আমাকে ছোট বলে ইগনোর করে যেত। তবে আমারও নাম কুশল ঘোষ দস্তিদার, আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয়। তুমি কি তোমার দিদির সব ব্যাপারে খবর রাখতে? আর রাখতে হতো না, এমনি এসে যেত। আসলে আমার তো সব দিকে চোখ কান খোলা। এ বাড়িতে কে কী করে সব এই যে এইখানে, এই যে এই আঙুলের ডগায়, মানে? নখদর্পণে। তাহলে তুমি তো একটা কথা বলতে পারবে। কাল রাত্রে এই ধরো 12টা নাগাদ তোমার দিদি এই ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়েছিল, তাই না? যাবে না? না হলে তো রাজবাড়িতে অভিসার জমবে না। অভিসার? হ্যাঁ, সে সিনেমায় দেখেছেন না, নায়ক নায়িকারা গোপনে ঝোপে ঝাড়ে কীরকম মিট করে, চোর পুলিশ খেলে, ওসব রাধাকৃষ্ণের লীলা, বুঝবেন না। তার মানে অত রাত্রে তোমার দিদি অভিসারে বেরিয়েছিল? নইলে আর যাবে কোথায়? কিন্তু এখানে অভিসারের জায়গাটা কোথায়? আপনারা মশাই এইসব গোয়েন্দা হয়েছেন? আমাদের বাড়ির পাশে যেই নতুন বাড়িটা উঠেছে, সেই আধখ্যাচড়া বাড়ির ছাদেই তো কোনো আলো টালো নেই, মেঝেছে গল্প করার জায়গা। কিন্তু কোনো একটা ব্যাপার বুঝতে পারছি না। তুই গেলি বাবা ডাক্তারের সঙ্গে চুটিয়ে প্রেম করতে, তাহলে তোকে খুনটা করলো কে? তুমি তো অনেক ডিটেকটিভ বই পড়ো, মাথা ঘামিয়ে কিছু বার করতে পারলে না? খুব গভীরভাবে থিঙ্ক করছিলাম, আপনারা এসেই দিলেন সব ভণ্ডল করে। আমরা তো সেটাই জানতে এসেছি তোমার কাছে। ডাক্তার ছাড়া আর কি কেউ ছাদে যেতে পারে? খোলা বেওয়ারিশ ছাদ, কেয়ারটেকার একটা শর্টসের দাম গুঁজে দিলেই ব্যাস, আর নো প্রবলেম। তবে অত রাতে ডাক্তারের ছাদে ওঠার একটু অসুবিধা আছে। কেন বলো তো? কেন, ডাক্তারের ওই দাঁড় কাক মাকড়া বউটা আজ তো কয়েকদিন হলো ফিরে এসেছে। তো ওই বউকে ফেলে রেখে একা একা তো আর আসা যায় না। বউ টের পেলে ডাক্তারের পিন্ডি একেবারে চটকে দেবে। তাহলে বলছো ডাক্তার নয়, তাহলে আর কি হতে পারে? সেটাই তো ভাববার ব্যাপার। তবে ডাক্তারকে আমিও বাদ দিচ্ছি না, ডাক্তার তো কলির কেষ্ট। দিদির আগে কত রাধা এসেছে তাই বা কে জানে। তবে ডাক্তার আর দিদি জুটিটা বেশ ভালোই। দিদি যেমন কলির রাধা, ডাক্তারও তেমন কলির কেষ্ট।
তাকে মরুক গে, আমার কি। তবে ডাক্তারের সঙ্গে দিদির ইন্টুমিন্টু যে কতদিন তৈরি হয়েছিল এটা আমি বলতে পারবো না। তবে আমি কিন্তু কোনো খুনে টুনের ঝামেলায় নেই, গ্যারান্টি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? এই এখানেই একটা স্কুলে। আজ স্কুল নেই? আছে, তবে শোকের দিন তো যাব না, লোকে কি বলবে। আপনাদের আর কিছু জিজ্ঞাসা করার আছে? না থাকলে সকালে গুড বাই করুন। এঁচড়ে পাকা ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসার সময় বিকাশ বললেন, হ্যাঁ, এর মুখে এখনই খই ফুটেছে, আর একটু বড় হলে এর বাবা মা একে আর বাগে রাখতে পারবে না। এখন এই স্যাম্পেলই ঘরে ঘরে। চলুন একবার ডাক্তারকে ঢু মারা যাক। ডাক্তারের চেম্বারে 2-1 পেশেন্ট ছিল। ওরা বেরিয়ে যেতেই একসঙ্গে 3 জনে ভেতরে ঢুকে গেল। আরে সদল বলে আপনারা, কি ব্যাপার? কাল ঘোষ দস্তিদারের বাড়িতে আপনার নেমন্তন্ন ছিল, বলেননি তো? বলেছি, হয়তো খেয়াল করেননি। আপনার স্ত্রীর? না, আমার স্ত্রী খুবই আনসোশ্যাল, ভালো করে কারোর সঙ্গে মিশতেই পারে না। আর ইনভিটেশন ছিল শুধু আমার, ও বা যাবেই বা কেন বলুন? ইনভিটেশনটা কার দিক থেকে ছিল? মানে মানে আমন্ত্রণটা কে জানিয়েছিলেন? কেন? মিস্টার সিনিয়র ঘোষ দস্তিদার। কখন ফিরেছিলেন ওখান থেকে? রাত 11টা হবে। আমার স্ত্রী সেই রকমই নির্দেশ ছিল। উনি কি সব ব্যাপারেই আপনাকে গাইড করেন? তা করেন, তবে সেটা সবসময় মেনটেন করা যায় না। আপনি বলুন না, নেমন্তন্ন বাড়িতে কি সবসময় ঘড়ি ধরে যাতায়াত করা যায়? না, সেটা যায় না, কিন্তু তারপরেও তো আপনি রাস্তায় বেরিয়েছিলেন। কে বললো সে কথা? আমার স্ত্রী? তার সঙ্গে তো এখনো দেখাই হয়নি। তাহলে? এ পাড়ায় আপনার হিতাকাঙ্ক্ষী তো অনেকেই আছেন, তাদেরই কেউ। বুঝেছি, কে লাগিয়েছে। তার মানে বেরিয়েছিলেন? হ্যাঁ, খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই একটু হাঁটাহাঁটি। তা সেই হাঁটাহাঁটি করতে করতে সোজা ওই নিউ কনস্ট্রাকশনের ছাদে চলে গেলেন? ওয়াই? ওটা কি হাঁটার জায়গা? কে জানে কার কোথায় মনের সুখ। হোয়াট ডু ইউ মিন? আমি কিছুই মিন করছি না, কেবল ওই সময় কোথায় ছিলেন সেটাই জানতে চাইছিলাম। বলেই তো দিয়েছি। একটা খুব পার্সোনাল কথা জিজ্ঞাসা করব, ইফ ইউ মাইন্ড করার মতো কথা না হলে ইটস ওকে। ছাদেই আপনার সঙ্গে সম্ভবত পিউ দেবীর দেখা হয়েছিল, তাই না? প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট, ইটস আ রিকোয়েস্ট, প্লিজ। আমাদের ঠিক কতটা জিজ্ঞাসা করতে হবে আর কতটা ঢেকে রাখতে হবে সেটা আমরা খুব ভালো করেই জানি। আপনাকেও বলছি, ডোন্ট ট্রাই টু মেক ইউর সেলফ ইনোসেন্ট। যা জিজ্ঞাসা করছি তার উত্তরটা দিন। আচ্ছা বলুন, পিউ দেবীর সঙ্গে আপনার অ্যাফেয়ার্সটা কতদিনের? আমি আপনার এ প্রশ্নের উত্তর দিতে রাজি নই। দেবেন না বলছেন? বেশ, দেবেন না। পিউ দেবী কি অসুস্থ ছিলেন? তেমন কিছু না। তেমন কিছু বলতে? ওনার হার্ট একটু দুর্বল ছিল, তার জন্য আমি ওষুধ প্রেসক্রাইব করি। তবে ওনার একটু ভূতের ভয় ছিল। বলেন কি মশাই? যে মেয়ের হার্ট দুর্বল এবং ভূতে ভয় পায়, সে একটা সবে উঠেছে ফাঁকা বাড়ির ছাদে রাত 12টায় একা একা যাবে? এটা একটু সেম সাইড হয়ে যাচ্ছে না? বলতে পারবো না, কাল রাত্রে পিউ আদপেই ছাদে উঠেছিল কিনা সেটা আমার জানা নেই। ওনার কি অন্য কোনো প্রেমিক আছে? বলতে পারবো না। ওনার সঙ্গে আমার ডাক্তার আর পেশেন্টেরই সম্পর্ক। আর সেই কারণেই বোধ হয় একটু বেশি বেশি উনি আপনার চেম্বারে আসতেন, তাই না? দরকার পড়লেই যে কেউই আসতে পারেন। ঠিক আছে, আমরা এবার একটু মিসেস সেনের সঙ্গে কথা বলতে চাই। তাকে আবার কি দরকার? এই কয়েকটা জিজ্ঞাসাবাদ। কিন্তু উনি ভীষণ আনসোশ্যাল, ওনার মুখের সামনে দাঁড়ালেই মুশকিল। এমন সব কথা বলবেন আপনাদের যে কান মাথা গরম হয়ে যাবে। দেখি না উনি কতটা আমাদের কান মাথা গরম করতে পারেন। ওকে এইসব ইন্টারোগেশন থেকে বাদ দিতে পারলেই ভালো হতো। আপনাদের ভালোর জন্যই বলছি। আপনি নিশ্চিন্তেই থাকুন, কোনো সমস্যা হবে না। বেশ, চলুন। নোট লেখা থামিয়ে দীপু বলল, লোকটা কিন্তু সুবিধে নয় নীলদা। কি জানি। মিনিট 5 পর ডাক্তার আর স্ত্রী এসে ঘরে ঢুকলেন। যুগপথে 3 জনেরই কিছু কিছু অ্যাকশান হলো। দীপু চিরকালে ফিচেল। ওর মনে হলো রূপবান সুমন্ত সেনের ভাগ্যে এ যেন কেলটি কুমারী। এতদিন যে এরা কিভাবে একসঙ্গে বেঁচে পড়তে আছেন সেটাই বৈজ্ঞানিক গবেষণার বিষয়। এদিকে বিকাশ ভাবলেন, ঈশ্বরের কি লীলা খেলা, পেয়া খেলাই বটে, মহাদেবের সঙ্গে মা কালীর কম্বিনেশন।
তবে যতদূর মনে হয় মহাদেব সদৃশ সুমন্তকে চিরকালই কালী মায়ের পায়ের তলাতেই থাকতে হবে। নীল যে কিছু ভাবল না তা নয়, ওর মনে হলো তবে কি স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদের কারণ এটাই? এই কারণেই কি সুমন্ত ডাক্তার বাইরে নারীদের প্রতি এত আসক্ত? পরিচয় করিয়ে দিলেন ডাক্তারই। এই যে আমার স্ত্রী শ্রীমতী শ্যামশ্রী সেন, আর ইনি হচ্ছেন প্রাইভেট ইনভেস্টিগেটর নীল ব্যানার্জি, আর পুলিশ অফিসার বিকাশ তালুকদার, আর ওই যে উনি হচ্ছেন নীলবাবুর অ্যাসিস্ট্যান্ট। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হতেই শ্যামাশ্রী বললেন, তা আমায় কি জন্য ডাকা হলো? আর আমার কাছে গোয়েন্দা ফোয়েন্দা আসে কেন? কোথায় কি গন্ডগোল পাকিয়েছে? মিসেস সেন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আপনাদের পাড়ারই কয়েকটা বাড়ি পরেই। যাক, ব্যাখ্যার দরকার নেই। ঘোষ দস্তিদারদের ওই রূপসী পাড়াচরণে মেয়েটা খুন হয়েছে সেই জন্যই তো। আপনি কি করে জানলেন যে পিউ ঘোষ দস্তিদার খুন হয়েছেন? কোথাও একটা কাক মরলে আশেপাশের দলের কাকেরা এসে হাজির হয়। এসব কথা কাউকে বলে দিতে হয় নাকি? পাড়ার সবাই জানে। তা তার জন্য আমার বাড়িতে ধর্ণা দেওয়ার কারণ কি? ডক্টর সেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার স্ত্রীর সঙ্গে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই। মিসেস সেন, আপনি তো প্রায় 6 মাসের ওপরে আপনার বাপের বাড়িতে ছিলেন। 6 মাস কেন? 6 বছরও থাকতে পারতো। নিশ্চয়ই পারতেন, কিন্তু যতদূর শুনেছি আপনাদের বেশি দিন বিয়ে হয়নি। আপনি কি আমাদের পারিবারিক হিস্ট্রি সংগ্রহ করতে এসেছেন? না, একটা খুনের তদন্ত করতে এসেছি। আপনি কি আমায় খুনি ঠাউরে এসেছেন? না তো। তাহলে উল্টোপাল্টা প্রশ্নগুলো কেন করছেন আমাকে? যা জিজ্ঞাসা করছি তা সঠিক উত্তর দিন। আপনি খুনি কি নির্দোষ সেটা আমাকেই ভাবতে দিন। আমার প্রশ্নের উত্তরটা দিলে ভালো হতো। হ্যাঁ, 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, সুমন্ত বাবুর সঙ্গে কোনো মনোমালিন্য? আমি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলাম। আসলে প্রেম জিনিসটা খুব খারাপ। সুমন্তকে দেখেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোধহয় তখন নিজেকে আয়নায় দেখতে ভুলে গিয়েছিলাম। আমার মতো কেলে সুন্দরীর সঙ্গে সুমন্ত, ভেরি ভেরি আনম্যাচিং। কিন্তু সুমন্তর মধুঝরা প্রেমের কথায় আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মনে হয়েছিল সত্যিকারের ভালোবাসা থাকলে কালো আর ধলায় কি আর আসে যায়? চামড়ার নিচের চেহারা তো সবারই এক, কিন্তু হ্যাঁ মিসেস সেন, বলুন। মাস তিনেকের মধ্যেই সুমন্তর আসল চেহারাটা ক্রমশ বেরিয়ে পড়তে থাকলো। গোপনে খবর নিয়েছি। আমি ছাড়াও বিয়ের আগের কথা আমি ছেড়েই দিচ্ছি। বিয়ের পরেও অনেক সুন্দরী মেয়ের সঙ্গে ওর রীতিমতো আশনাই আছে, আর সেগুলো সবই আমাকে লুকিয়ে চুরিয়ে। ওর উপর আমি আর বিশ্বাস রাখতে পারছিলাম না, মানে আমি এখনো রাখি না। তাই বাপের বাড়ি চলে গিয়েছিলাম। এখনো কেন? তেমন কোনো কাউকে? যে মেয়েটা গতকাল রাতে খুন হয়েছে, সুমন্ত তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল। তাই জন্যই কি আপনি বাপের বাড়িতে গিয়ে থাকতেন? বলতে পারেন। শুধু ও কেন, আরো কত আছে। সুন্দরী রোগীদের কাউকেই তো ছাড়ে না। হঠাৎ ফিরে এলেন কেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, বলতে পারছি না। বেশ, বলবেন না। কাল রাত্রে আপনি ওই নতুন তৈরি হওয়া বিল্ডিংটার ছাদে গিয়েছিলেন কেন? আপনি কি জানতেন যে পিউ দেবী ওখানে থাকবেন? না, জানতাম না। তবে আমার স্বামীর ওদের বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল, উনি ওখানেই গিয়েছিলেন। আমি 11টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ি। উনি ফিরলেন তারপরেই। আমি ঘুমোইনি, মটকা মেরে পড়েছিলাম। জামা কাপড় ছেড়ে উনি খানিকক্ষণ ধরে পায়চারি করলেন, তারপর একসময় বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আপনি নিশ্চয়ই তার পেছন পেছন সেখানে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ছাদেও উঠেছিলেন। না, একজন লম্পট দুশ্চরিত্র স্বামীর পেছনে চরবৃত্তি করার মতো প্রবৃত্তি আমার নেই। আপনার মতো অবস্থায় পড়লে যে কোনো মেয়েই স্বামীর প্রেমিকার উপরে রেভেঞ্জ নিয়ে বসত। তাতে কি লাভ হতো? তাতে কি আমার স্বামীকে তার ক্যারেক্টারের বাইরে নিয়ে আসতে পারতাম আমি? মধ্যিখান থেকে একটা মেয়ের জীবন চলে যেত। না গোয়েন্দা সাহেব, অত কাঁচা কাজ শ্যামাশ্রী করে না। এক বোকামি ঢাকতে দ্বিতীয় বোকামিতে আর নেই। আপনি না গেলেও গত রাত্রে পিউ ছাড়াও কিন্তু আরও কেউ একজন গিয়েছিল। সে আপনার স্বামীও হতে পারেন, অথবা অন্য কেউ হতে পারে। কিন্তু যেই থাক না কেন, তাকে পিউ চিনত। বাট হু? ঠিক আছে মিসেস সেন, বিরক্ত করলাম, আজ উঠি। আমার বাবার অঢেল সম্পত্তি, বিজনেস করে, অনেক টাকার মালিক। আমার নিজের থাকা খাওয়ার কোনো চিন্তাই নেই, আর কোনোদিন করতেও হবে না। তবু সময় কাটানোর জন্য নার্সিং ট্রেনিংটা নিয়েছিলাম। কি যে দুর্মতি হলো আমার। তবে একটা কথা আপনাকে বলতে পারি, খুনটা আর যেই করুক সুমন্ত করেনি। এত জোর দিয়ে বলছেন?
যার মনে ভালোবাসার বীজ পোতা আছে সে কখনোই একটা মেয়ের গলায় ফাঁস লাগাতে পারে না। কিন্তু পুলিশ ছাদ থেকে একটা দলামলা টাই পেয়েছিল। টাইটা আপনার স্বামীর নয় তো? টাইটা না দেখলে তো বলতে পারবো না, তবে কাল রাতে ও যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন ও স্লিপিং স্যুট পরেই গিয়েছিল। তা হবে হয়তো। ঠিক আছে, আজ আমরা চলি। বাইরে বেরিয়ে এসে দীপু বলল, শালা সব ঘেটে হয়ে গেল। শ্যামশ্রীকে দেখে মনে হয়েছিল ঈর্ষাজনিত কারণে খুনটা শ্যামশ্রী করতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি কনক্লুশনে চলে এলি? কেন, তোমার কি মনে হচ্ছে যে আমি ভুল করছি? তালুকদাররা থাকতে না পেরে বললেন, তুমি বরাবরই একটু আনশান বক। স্বাভাবিকভাবে শ্যামাশ্রীর ওপরে দোষটা চাপানো যেতে পারে, অর্থাৎ প্রাইম সাসপেক্টে ওকেই ধরা যেতে পারত, কিন্তু প্রমাণ ছাড়া তো কাউকে দুম করে দোষী বলা যায় না, বুঝলি? মাথার উপর সূর্য গনগন করছে। ওরা আর ঘোষ দস্তিদারের বাড়িতেই গেল না। সমীরণ কুণ্ডু ওখানকার ওসি, উনি বরং কিছুটা মাথা ঘামান। ওদের সঙ্গে নীলের পুরনো মডেলের মারুতি ছিল। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দিল, কিন্তু বাড়ি ফিরতেই যেই খবরটা পেল তাতে নীল আর দীপু দুজনেই প্রায় হতভম্ব। একটু আগেই ঘোষ দস্তিদারের বাড়ি থেকে ফোন এসেছিল। ঘোষ দস্তিদারের একমাত্র ছেলে কুশলকে এক বা একাধিক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে খুন করে গেছে। ফোনটা ধরেছিল নন্দিনী, মানে নীলের স্ত্রী। ফোনটা কে করেছিল? নন্দিনী জানালো যে সমীরণ কুণ্ডু। সঙ্গে সঙ্গে নীল সমীরণকে ফোনে ধরল। সমীরণ এখন দস্তিদারের বাড়িতে প্রাথমিক তদন্ত করছেন। নীলের ফোন পাবার সঙ্গে সঙ্গে সমীরণ বললেন, জানেন তো মশাই, কথাটা কিন্তু একেবারে সত্যি। বিপদ কখনো একা আসে না, সঙ্গে দোসর নিয়ে তবে আসে। কি কাণ্ড বলুন তো, ওই এক ফোঁটা ছেলে, কতই বা বয়স, তাকে ওই একইভাবে গলায় গামছা পেঁচিয়ে মারা হয়েছে। একই বাড়িতে পর পর দুদিনে দুটো খুন, জাস্ট ভাবাই যায় না। তা আপনি কি আসবেন? যেতে তো হবেই, রাস্তাটা একটু দূর হলেও যেতেই হবে। একটু লক্ষ্য রাখবেন ঘরের জিনিসপত্র যেন ঘাটাঘাটি না হয়। ঠিক আছে, আপনি চলে আসুন। খাওয়া দাওয়া সেরে ওদের লেক টাউনে পৌঁছতে প্রায় 4টে হয়ে গেল। ফ্ল্যাটের এদিক সেদিক থেকে রান্না করার আওয়াজ আসছিল, আসবেই। আসার সময় তালুকদারকে ফোন করে দিয়েছিল। বিকেলের দিকে ওনার কাজ ছিল, আসতে পারবেন না। নীল আর দীপু কুশলের ছোট ঘরটায় গিয়ে দেখল ঘরে বিশেষ তেমন কোনো লোকজন নেই। বিছানার উপর হাত পা ছড়িয়ে কুশলের প্রাণহীন দেহ। নীল একবার চারিদিকে তাকিয়ে নিল। থাকার মধ্যে ডাক্তার সুমন্ত সেন এক কোণে বসে আছেন, আর আছেন মামাবাবু এবং কাকাবাবু। দুজনের মুখই থমথমে। নীল একবার ঘরের চারদিকে তাকালো। ক্রিকেট ব্যাট বল, টেবিলে মাধ্যমিকের কিছু বই, ওয়ার্ড্রোপে কুশলের জামা প্যান্ট, আর তার মধ্যে একটা ক্রিকেটের ড্রেস আছে। দেওয়ালে শচীন আর সৌরভের ছবি সাঁটা আছে। বিছানায় একটা স্কুলের খাতা। ওলটাতেই চোখে পড়ল কুশলের লেখা, ছাড়া ছাড়া লেখা, দিদিকে কে মারল। দিদি অবশ্য অনেকের সঙ্গেই প্রেম করে, কিন্তু কে? না, আমাকেও কি পাঠকের মতো সত্যিকারের খুনিকে খুঁজে বার করতে হবে? একজনের ওপরেই আমার সন্দেহ হয়, কিন্তু পরে আবার লেখা, আমি যাকে সন্দেহ করছি সেই যদি হয়। কিন্তু প্রমাণ করব কি করে? ব্যাস এইটুকুই। একসময় সমীরণ কুণ্ডু এসে বললেন, এও স্ট্র্যাঙ্গুলেশন। ওয়েপেন্সটা পড়ে আছে, গামছা। এর আগে আমরা পেয়েছিলাম একটাই। গামছা সম্ভবত কুশলেরই, বাট টাই টাকার। নীল বলল, ওটা কি ফরেন্সিকে পাঠানো হয়েছে? স্কিন ডাস্ট মেলালে খুনিকে চেস করা যেতে পারে। সমীরণ বলল, রেজাল্ট এখনো আসেনি, আর কাপড়ের ওপর তো ফিঙ্গারপ্রিন্ট আসবে না। মুশকিলটা তো সেইখানটাতেই। অনেকক্ষণ এটা সেটা দেখবার পর নীল বলল, আজ এই মুহূর্তে বাড়ির কাউকে ইন্টারোগেট করা যাবে না, সবাই শোকে মুদ সমান। আমি একবার সাবিত্রীর সঙ্গে কথা বলি। ডাকতেই সাবিত্রী এলো। আচ্ছা সাবিত্রী, ছোট দাদাবাবু কি কাল রাত্রে চান খাওয়া সেরেই শুয়েছিল? না বাবু, উনি বলেছিলেন খাবার ইচ্ছে হলে ডেকে নেবেন। তারপর? প্রায় 2টো নাগাদ আমি আর থাকতে না পেরে দরজায় ধাক্কা দিই। দরজা খোলাই ছিল। ঘরে ঢুকে দেখি দাদাবাবু ওইভাবেই পড়ে আছেন, আর ওই গামছাটা পাশেই পড়েছিল। গামছাটা কার? ঠিক বলতে পারবো না বাবু। দাদাবাবু তো ঘরে খিল দিয়ে শোয়। হ্যাঁ বাবু। তাহলে খোলা ছিল কেন?
বলতে পারবো না সাহেব। কাউকে ঢুকতে দেখেছিলে ঘরে? না তো, আমি তো রান্নাঘরেই ছিলাম। আজ তো আর কারো খাওয়া দাওয়ার পাট নেই, তবু করেছি, কেউ যদি খায়। আর কেই বা খাবে? তোমার মামাবাবু আর কাকাবাবু কোথায়? আগে তেনারা তো এই ঘরেই ছিলেন, আপনারা আসতেই বেরিয়ে গেলেন। ডাক্তার সেন কোথায়? উনি এখনো আছেন। আরেকটা কথা বলো তো, তোমার দাদাবাবুর কোনো শত্রু ছিল? ওইটুকু ছেলের আবার কি শত্রু? তবে একটু চ্যাটাং চ্যাটাং কথা বলতো বলে কারোর সঙ্গেই তেমন ভাব ভালোবাসা ছিল না। আমাকে তো বাড়ির ঝি ছাড়া আর কিছুই ভাবতো না। এর জন্যেই তোমার মনে হতো না, ছেলেটাকেই দি শেষ করে। আমার দেশের বাড়িতে প্রায় ওর বয়সী একটা ছেলে আছে। আমার যতই রাগ হোক না কেন, ছেলের বয়সী কোনো ছেলেকে কি মারতে পারি? এ অধর্মের কথা আমায় বলবেন না বাবু। ঠিক আছে, তুমি এখন যাও। সাবিত্রী চলে যাওয়ার পরে নীল সমীরনের কাছে গিয়ে বলল, আপনি এদিকটা একটু সামলান। 2-3 জনকে আমার একটু ইন্টারোগেট করতে হবে। আজ মনে হয় হবে না, কাল আসবো। আর হ্যাঁ, এখন যারা বাড়িতে আছেন তারা যেন বাড়ি ছেড়ে কোথাও না যান। একেবারে পুলিশি হুকুম চালাবেন। কিছু সন্দেহ? একেবারেই যে হচ্ছে তা নয়, তবে জিজ্ঞাসাবাদ করার পর। তবে প্রমাণটা তো চাই। ওকে, আমি কাল আসছি। কুশলের খাতাটা নীল সঙ্গে করেই এনেছিল, অবশ্য সমীরণ কুণ্ডুকে জানিয়েই। সন্ধ্যাবেলা চা জলখাবার খেয়েই খাতাটা নিয়ে বসল। দীপুর নোটস নেওয়া বইটাও একবার চোখ বুলিয়ে নিল। খাতা ছিল অঙ্কের খাতা, কিন্তু মাঝে মধ্যেই বাংলায় লেখা ছোট ছোট কমেন্টস। কোথাও লেখা আছে দিদির দিনটা কেমন করে যাচ্ছে, কোথাও লেখা বেশ বুঝতে পারি বাবা মা ঘরে না থাকলে দিদি সুযোগ বুঝে এনতার টাকা সরায়। এত টাকা দিদি কি করে কে জানে। কয়েক পাতা পর আবার লেখা রয়েছে, নীলের ভুরুটা কোচকালো। দিদির বয়ফ্রেন্ডের সংখ্যা অনেক, সেটা আমি অনেক দিন ধরেই জানি, কিন্তু নতুন বাড়ির ছাদে দিদি একা একা উঠেছিল। ছাদটা তখন বেশ অন্ধকার। কোত্থেকে একটা লোক এসে দিদির পাশে এসে দাঁড়ালো। লোকটা কি ডাক্তার সুমন্ত? ঠিক বোঝা যাচ্ছিল না। ওরা ফিসফিস করে কথা বলছিল। লোকটার হাবভাব বেশ চেনা লাগছিল, মনে হচ্ছিল খুব চেনা লোক, কিন্তু কে? একেবারে শেষের দিকে কুশল লিখেছে, আমি জানতাম দিদির জন্মদিনে অনেক লোক আসবে। দিদি ওর বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের ঘরে ঢুকে মদটদও খাচ্ছিল। আমার কেমন জানি না মনে হচ্ছিল দিদি নির্ঘাত ছাদে যাবে। আমি ঘুমোইনি। দিদির বন্ধুরা তখন শুয়ে পড়েছিল। আমার ঘর থেকে দেখলাম দিদি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল। দিদির পা টলছিল, নিশ্চয়ই বেশ খানিকটা মদ খেয়েছিল। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা চলে গেল ফ্ল্যাটের পেছন দিকে। পেছনের দিক দিয়ে নতুন বাড়ির পেছন দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ছাদে সেই লোকটাও ছিল না। দিদি গিয়ে দাঁড়াতেই লোকটা দিদিকে জাপটে ধরে নিজের কাছে টেনে নিল। আর তারপর আমার মনে হচ্ছিল যে লোকটাকে আমি চিনতে পেরেছি। এমন সময় সিঁড়িতে কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলাম। সেও ওপরে আসছিল। আমি থামের আড়ালে লুকিয়ে পড়লাম। লোকটার শরীরটা কালো কাপড়ে মোড়া ছিল, ঠিক চেনা গেল না। কিন্তু পরের লোকটাকে সেটার বুঝতে পারলাম না। না, দিদি সত্যিই খারাপ রাস্তায় চলে যাচ্ছে। কালই বাবা মাকে সব কিছু জানিয়ে দিতে হবে। কে জানে ওরা আমাকে বিশ্বাস করবে কি না। করলেই ভালো, আর না করলে আমার কি। ব্যাস, এরপর আর কিছুই লেখা ছিল না। খাতাটা বন্ধ করে নীল একটা সিগারেট ধরালো। মাথায় যখন ভাবনাগুলো জট পাকাতে শুরু করে, তখনই নীলের সিগারেট প্যাকেটে হাত চলে যায়। সিগারেট ধরাতে ধরাতেই দীপু আর তালুকদার এসে হাজির। কি ব্যানার্জি সাহেব, খুব অন্যমনস্ক লাগছে। জটিল কেস নাকি? এই খাতাটাই কুশলের খাপছাড়া নোট আছে, পড়ে ফেলুন। মাথায় কিছু আসে কিনা দেখুন। একটু গরম চা পেলে বেশ ভালো হতো। বান্দা হাজির। প্রথমে যতটা সহজ ভেবেছিলাম এ ছোকরার লেখা পড়ে সব কিন্তু গুলিয়ে যাচ্ছে এখন। একটা কথা বোঝা যাচ্ছে যে মেয়েটা একেবারেই ম্যাড টাইপ। বাড়ির কোনো শাসনের বালাই টালাই ছিল না। মেয়েটার অনেক বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তার জন্য তাকে খুন করা হবে। জেলাসি থেকে হতে পারে। জেলেসি মানে একটা মেয়ের পেছনে অনেকগুলো ছেলে হুমড়ি খেয়ে পড়েছিল, কিন্তু তাতে তো মেয়েটার মরার কথা নয় রে বাবা। সেটাই তো ভাবাচ্ছে মশাই। কুশলের নোট অনুসারে সেদিন রাত্রে 1 জন না 2 জন ছাদে গিয়েছিল। তাদের উদ্দেশ্যটা কি? কুশল বলছে খুনিকে সে সন্দেহ করতে পেরেছে। সে কে, কাকে? আবার তার হাঁটা চলা বলাও নাকি তার চেনা লেগেছিল।
ডাক্তার সুমন্ত হতে পারে। কিন্তু মিসেস সেন বলছেন সেই রাত্রে সুমন্ত ছাদে যায়নি। হাউ কুড শি নো? তার মানে সেও কি স্বামীকে ফলো করে ছাদে গিয়েছিল? আপনার কথা ধরে নিয়েই বলছি। ধরুন মিসেস সেন তার রোমিও স্বামীটিকে বিশ্বাস করতেন না, তার পক্ষে স্বামীকে ফলো করাটা খুবই স্বাভাবিক। তার ওপর উনি যে ধরনের মহিলা, কিন্তু যাবার আগেই প্রেমিক প্রেমিকারা বেশ অন্তরঙ্গ অবস্থাতেই ছিল। হ্যাঁ, ধরুন ছিল। সেই কারণেই কি মিসেস সেন তাহলে পিছন থেকে গিয়ে পিউয়ের গলায় নেকটাইয়ের ফাঁস পরিয়ে দিয়েছিল? কষ্ট কল্পনা হচ্ছে মিস্টার তালুকদার। চোখের সামনে তার প্রেমিকাকে টায়ের ফাঁস দিয়ে হত্যা করছে দেখেও সে মেয়েটিকে বাঁচাতে যাবে না? মনে হয় যাবে না, কারণ ডক্টর সুমন্ত একটা গিল্টি কনসাসে ভুগছিলেন। স্ত্রীর উগ্রমূর্তি দেখে মানে কেটে পড়ায় ভালো বলে পালিয়ে এসেছিলেন। অর্থাৎ আপনি বলছেন মিসেস সেন যা বলছেন তার সবটাই মিথ্যে? স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রীরা আকছারে মিথ্যে কথা বলেন। কোর্টেও স্ত্রীর বয়ান গ্রাহ্য হয় না। তাহলে মালটা কি দাঁড়ালো? আর কুশলটাও হয়েছে তেমনি। তোর যাকে সন্দেহ হয়েছিল তার নামটা লিখে দিয়ে যা। কিন্তু গাড়িটা হয়তো এই রাস্তাতেই ঠিক চলছিল, বাট ওয়াই কুশল? তাকে কেন মারা হলো? সব হিসেব তো এইখানে এসেই গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। এমন কি হতে পারে না যে কুশল লোকটাকে চিনতে পেরেছিল? সম্ভবত সে লোকটাকে থ্রেট পর্যন্ত করেছিল, আর সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানছি তোর কথাটা ঠিক, পিউকে কে মেরেছে সেটা এখনো অপরিষ্কার, কিন্তু কুশলকে যে হত্যা করেছে সে তো বাইরের লোক হতে পারে না, কারণ সাবিত্রী দেবীর বয়ান অনুসারে সেদিন সকালে কোনো বাইরের লোকই আসেনি। যে কুশলকে মেরেছে সে ঘরেরই কেউ। বাড়ির মধ্যে যারা আছে, ধরুন ওই কুশলের বাবা, মা এবং আমি, এদের সবাইকেই সাসপেক্টের বাইরে রাখছি। নিজের ছেলে এবং মেয়েকে মারার পেছনে এই দুজনের কোনো মোটিভ নেই। আপাতত নেই। আচ্ছা বেশ, আপাতত নেই। আর কে? মামিমা? মনে তো হয় না। অত রাত্রে ওই রকম একটা নাদুস নুদুস চেহারা নিয়ে জামাইবাবুর মেয়েকে মারা প্রায় অ্যাবসার্ড। কুশলকেও নয়, কেননা কোনো সলিড মোটিভ খুঁজে পাচ্ছি না। তাহলে বাকি রইল তিনজন। ডাক্তার সেনের কিছু মোটিভ আছে, কিন্তু খটকাও আছে। পিউয়ের সঙ্গে বিবাহিত লোকের প্রেম করাটা আইনত অ্যাকসেপ্টেবল নয়। সেক্ষেত্রে যদি করতেই চায় তাহলে পথের কাঠা হিসেবে মিসেস সেনকেই সরাবে, এবং সেটাই তার পক্ষে সহজতম কাজ। কিন্তু তার জন্য তাকে কষ্ট করে ছাদে যাওয়ার দরকার পড়বে না। হ্যাঁ, বিকাশ বললেন যুক্তির দিক দিয়ে ঠিক আছে, কিন্তু হোয়াই কুশল? কুশল ডাক্তারকে হাতে নাতে ধরে ফেলেছিল। হয়তো ভয় দেখিয়েছিল মিসেস সেনের কাছে সব কিছু জানিয়ে দেবে, এবং ডাক্তার হিসেবে কুশলের ঘরে যাওয়া তার পক্ষে খুব একটা কষ্টসাধ্য নয়। কিন্তু আপনারা দুজন কিন্তু এখনো সাসপেক্ট রয়ে গেলেন। ইয়েস, মামাবাবু অ্যান্ড কাকাবাবু। এদের মোটিভ কি? নট ক্লিয়ার। মামাবাবু একজন এজড পারসন, নদিয়ায় তার নিজের বিষয় আশয় আছে, স্ত্রী পুত্র কন্যা সবই বর্তমান, দায়ে পড়েই এখানে আটকে গেছেন। পিউয়ের সঙ্গে মামাবাবুর ইল্লিগাল অ্যাফেয়ার্স বোধহয় সম্ভব নয়। আর সুন্দর সুন্দর যুবা বন্ধু থাকতে মামাবাবুর সঙ্গে, না, অঙ্কটা মিলছে না। কিন্তু কাকাবাবু, তিনি তো আর বুড়োহারা নন, বেশ ইয়াং এবং হ্যান্ডসাম, বিয়েটাও করেননি। তুমি বলছো ইলিগাল অ্যাফেয়ার্স ভাইজির সঙ্গে? আজই আমাদের একবার লেক টাউন যেতে হবে, হয়তো সব প্রশ্নের উত্তর ওইখানেই লুকিয়ে আছে বিকাশবাবু। হ্যাঁ, আমিও যাব। মনে হচ্ছে একটা জায়গায় পৌঁছানো যাবে। তাহলে আর দেরি কেন, চলুন। অবস্থার বিশেষ হেরফের হয়নি, সারা বাড়ি শোকে মুহ্যমান। তবুও করণীয় কাজ তো করতেই হবে। নির্মলবাবু গুম হয়ে বসে আছেন, ব্যবসাতেও যাচ্ছেন না। নীলার বিকাশকে দেখে বসতে বললেন, তারপর বললেন, আমার আমার সব শেষ হয়ে গেল অফিসার, সব শেষ। শেষ ভরসা কুশলটাও চলে গেল। যদিও সামান্য ভূমিকা, এ সময় আপনাকে বিরক্ত করাটা খুবই ইনহিউম্যান ব্যাপার, কিন্তু এই মুহূর্তগুলো ফসকে গেলে তো আর খুনিকে ট্রেস আউট করা যাবে না। কে আমার এমন সর্বনাশ করতে পারে? সেটাই তো আমাদের বার করতে হবে। এই যে আপনার দুটি ছেলে মেয়েই তো চলে গেল, কাউকে কি সন্দেহ হয়? কাকে কাকে সন্দেহ করব? তবে পিউয়ের অনেক পুরুষ বন্ধুর কথা এখন শুনতে পাচ্ছি। তাছাড়া ওর চলন বলনও ঠিক ছিল না। তাদের মধ্যে
না না না, আমার আমার মাথায় কিচ্ছু আসছে না, কিচ্ছু আসছে না। আচ্ছা, মামাবাবু লোকটি কেমন? জগদীশের কথা বলছেন? ও ও মারবে আমার ছেলে মেয়েকে? আরে আরে, ছি 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 ছি, এমন কথা ভাবা অন্যায়। আমার মেয়ের বয়সী ওর ছেলে আছে, কুশলের বয়সী একটি মেয়েও আছে। ওর ওর ভরার সংসার। না 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 না, আমি বিশ্বাস করতে পারবো না। না না, আমি বিশ্বাস করি না। আর আপনার ভাই, মানে কমলবাবু? ভাই? হতো হতো আমার নিজের ভাই নয়, আমার খুড়ো মশায়ের ছেলে। ও কি এইখানেই থাকে? হ্যাঁ, ছোটবেলায় ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছেই থাকে। আচ্ছা, ওর পেশাটা কি? কি আবার, কিছুই নয়। কিছুদিন যাবত আমার কাছে একটা আবদার ধরেছিল। ও ব্যক্তিগতভাবে একটা ব্যবসা শুরু করতে চায়, তার জন্যে ওর নাকি অনেক টাকা দরকার। কত টাকার? সে অনেক টাকা। ব্যবসাটা কিসের? ও একটা ওই সিরিয়াল প্রডিউস করতে চাইছে। আপনি কি বলেছেন? হবে না, হবে না বলেছি। টাকা জলে ফেলার জন্য তো আমি দিনরাত পরিশ্রম করি না। তাছাড়া যে ব্যবসার আমি কিছু বুঝি না, সেখানে ইনভেস্ট করব কেন? আপনার না শুনে কমলের রিয়াকশনটা কি? ও কিছুদিন পিউকে দিয়ে আমায় কনভিন্স করার চেষ্টা চালিয়েছিল। ওকে নাকি একটা লিড রোল দেবে। সস্তা চমকে মেয়েটার মাথাটাও ঘুরে গিয়েছিল। পিউ মারা যাওয়ার আগেও আমার কাছে টাকার জন্য ঘ্যান ঘ্যান করতো। অর্থাৎ পিও এই ব্যাপারে ইন্টারেস্টেড ছিল? উঠতি ছেলে মেয়েতে যা হয়, রঙিন নেশা। আগেই বলেছি আমার মেয়েটা একটু বাড়মুখী। এসব সিরিয়াল টিরিয়াল ওদের কাছে রঙিন নেশা। কিন্তু হ্যাঁ, বলুন। আমি ধরে নিচ্ছি আমার কাছে সুবিধে হলো না বলে ও পিউকে জপিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করতে চায়। কিন্তু পিউকে মারলে বা মরে গেলে ওর আখেরে তো লবডঙ্কা। আর আপনার ছেলে বা মেয়ে না থাকলে? সব সম্পত্তির মালিক হবেন আমার স্ত্রী, আমার অবর্তমানেও তাই। উইল করা হয়ে গেছে? না, হয়নি, তবে সেই রকমই ভাবনা আছে। আচ্ছা, মনে করুন আপনার ভাবনা মতো উইলটা করা হয়ে উঠল না, তাহলে? তাহলে আইনসম্মত সব সম্পত্তির মালিকও আমার স্ত্রী। ঠিক আছে, আর আপনাকে বিরক্ত করব না। আমি একটু কমলবাবুর সঙ্গে কথা বলবো। বেশ তো, আমি ডেকে পাঠাচ্ছি। কিন্তু আপনার অসাক্ষাতেই। তাই হবে। মিনিট তিনেকের মধ্যে কমল এসে হাজির। দেখতে শুনতে বেশ ভালোই, একটু রোম্যান্টিক চেহারা, একটা পাজামা আর পাঞ্জাবি পরা, ঘরে পরা চটি, চোখে শৌখিন চশমা। আমাকে ডাকছেন? আপনার নামই তো কমল কুমার ঘোষ দস্তিদার। আগে হ্যাঁ। এখানেই বরাবর? বাবা মা মারা যাওয়ার পর এটাই আমার আস্তানা। আপনার গার্লফ্রেন্ডের সংখ্যা কীরকম? গার্লফ্রেন্ড? ধুস। কিন্তু একটা ইল্লিগাল প্রেম তো করেছিলেন। কে বলল? কেন, কুশল? কুশল? আরে ধুস, ও প্রেমের কি বোঝে? একটু স্কুল গোয়িং বয়। শুনলাম একটা নতুন ব্যবসার ফিকিরে আছেন। হ্যাঁ, কিন্তু প্রবলেম আছে। কীরকম? আমার নিজের তো তেমন কোনো ফিনান্স নেই, তাই দাদার কাছে চেয়েছিলাম, সেখানেও ফক্কা। তাই বুঝি পিউ দেবী শরণাপন্ন হয়েছিলেন? কি আর করব, ছাই দেখলেই আগুনের সন্ধান করতে হয়। উনি রাজি হয়েছিলেন? হ্যাঁ, শর্ত একটাই ছিল, ওকে ফার্স্ট লিড দিতে হবে। রাজি হয়েছিলেন? পিউ ইজ এ স্মার্ট অ্যান্ড ইয়াং গার্ল, ক্যামেরা ফেসিং মুখ, তবে নিউ মুখ বলে একটু দোনা মোনাই ছিলাম। কিন্তু পিউ দেবী তো শেষকালে বেঁকে বসেছিলেন। মেয়েদের মশাই চেনা তাই, আসলে পাড়ো ঘাটের জল খাওয়া মেয়ে, এখন আবার নতুন জুটেছে, আমাকে আর পাত্তাই দিচ্ছে না। কি বলেছিল? ও সব রিস্কি শট, ও আর যেতে রাজি নয়। আচ্ছা বলুন তো, এভাবে এগিয়ে গিয়ে পিছিয়ে যাবার কি কোনো মানে হয়? কিন্তু আপনার সঙ্গে তো পিউ দেবীর একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সম্পর্ক আবার কি? কাজ আদায় করার জন্য যতটুকু মেলামেশা করা যায়, তাছাড়া ও তো আমার দাদার মেয়ে। ছি ছি, এইসব ভাবা যায় না। ওগুলো কোনো ব্যাপার নয়, তবে আপনাদের সব ব্যাপারটাই কিন্তু কুশল জেনে ফেলেছিল। ওটা একটা ইডিয়েট, রামপাগা ছেলে। ইদানিং আপনি তো প্রায়ই ছাদে যাতায়াত করতেন, তাই না? এমনকি
যেদিন পিউ খুন হন সেদিনও তো গিয়েছিলেন। কুশল ছাড়া কিন্তু আরও একজন প্রত্যক্ষদর্শী আছেন। কে বলুন তো? সেটা না হয় পরেই জানবেন, আপাতত বলুন গিয়েছিলেন কিনা। না, সেদিন একটু বেশি মাত্রায় মাল খেয়ে এলিয়ে পড়েছিল। এবড়ো খেবড়ো সিঁড়ি বেয়ে ছাদে ওঠার কোনো ক্ষমতাই ছিল না। আচ্ছা, পিউ দেবী মারা যাবার পরদিন সকালে ওই 9টা থেকে 10টার মধ্যে আপনি কুশলের ঘরে গিয়েছিলেন কি জন্যে? আমি কুশলের ঘরে? কি দরকার আমার ও ঘরে যাওয়ার? ছেলেটাকে আমি দু চোখে দেখতে পাই না, তাছাড়া কোনো প্রমাণ আছে? হ্যাঁ, একজন দেখেছে আপনাকে ঢুকতে, পা টিপে টিপে আর এদিক ওদিক তাকাতে তাকাতে। মনে পড়ছে না? কে? কে সে? সাবিত্রী, নামটা নিশ্চয়ই শুনেছেন। হোয়াট ননসেন্স! একটা বাড়ির ঝি কি বললো সেটা আপনারা ধরে নিয়ে আমাকে চার্জ করছেন? এটা আপনাদের ভারী অন্যায় চলুন। আমার যতই টাকা করি টানাটানি থাক, তাই বলে নিজের অ্যাবসলিউটলি ভুল। ভাইজি আর ভাইপোকে এটা ভুল, এটা আপনাদের নিছক কষ্ট কল্পনা ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে কমলবাবু, আপনি যে 2টো খুন করেছেন সেটা আমি বলছি না, তবে পুলিশের পারমিশন না নিয়ে কিন্তু আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। চলুন চলুন তালুকদার সাহেব, চিন্তা করবেন না, খুনি শিগগিরই ধরা পড়বে। আমায় একটু সাবিত্রীর সঙ্গে দেখা করতে হবে। দুজন লোকের জীবন খুবই বিপন্ন, খেয়াল রাখবেন। ওসি সমীরণ কুণ্ডুর সঙ্গে আমি একবার কথা বলেই ফিরব, আপনাকে আর আটকাবো না। কুশলের পিএম রিপোর্টটা দেখবার পরে নীল গভীর দৃষ্টিতে তাকালো ওসি সমীরণের দিকে। সমীরণ সামান্য হাসলেন। এইরকম একটা কিছু হয়েছিল, সেটা আজ করাই গিয়েছিল। ঠিক একই প্রসেসে পিউকেও মারা হয়েছিল। সেদিন ও ড্রিঙ্কস করেছিল, আর ওর অসাবধানতার সুযোগ নিয়েই ও ড্রিঙ্কসে সিডেটিভ মেশানো হয়েছিল, এবং তাকেও কুশলের মতো গলায় ফাঁস লাগিয়ে খুন করা। অবশ্য গামছা নয়, নেকটাই। একটা অবশ্য তোমার কাস্টাডিতেই আছে। এটা একটা বড় ধরনের গেম, একদিকে অর্থ আর অন্যদিকে প্রতিহিংসা। ও হ্যাঁ, যার সম্বন্ধে খোঁজ নিতে বলেছিলাম সেটা কি নেওয়া হয়েছে? এই বলে ড্রয়ার থেকে একটা ফুলস্কেপ সাইজের কাগজ বার করে নীলের হাতে ধরিয়ে দিলেন আর বললেন যে এটা পড়ুন। আমার মনে হয় সবটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কাগজ পড়ার পরে নীলের মুখে মৃদু হাসি ফুটে উঠল। অর্থের চেয়েও এখানে প্রতিহিংসাটা অনেকটা বেশি এবং বড় মোটিভ। ঠিক আছে, আমার অনুমান যদি খুব বেপথে না গিয়ে থাকে, তাহলে আজ অথবা কালকের মধ্যেই ও বাড়িতে আরও একটা খুন হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আমাদের একটা রাত ওয়েস্টেজ হবে, কিন্তু খুনি আর বেশি দিন অপেক্ষা করবে না। কিন্তু সারাদিন আমি বা আমার সহকর্মী কোথায় কাটাবো? অ্যাটলিস্ট রাত 12টা পর্যন্ত তো হবেই। রাত 10টা। ঘসিদার ফ্ল্যাট এখন নিস্তব্ধ এবং নিঝুম। বাড়িতে মানুষজন আছে বলে মনে হয় না। পূর্ব পরিকল্পিত ছকের মতো দরজায় 3বার টোকা দিল। খুট করে একটা ছিটকিনি খোলার শব্দ। নীল, দীপু, অফিসার সমীরণ কুণ্ডু, একজন লেডি এবং একজন পুরুষ কনস্টেবল নিঃশব্দে ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেল। তারপর কুশলের ফাঁকা ছোট্ট ঘরে ওদের আশ্রয় নেওয়া। কিন্তু কোন এক বিশেষ ঘরের দিকে ওদের সজাগ দৃষ্টি ছড়িয়ে রয়েছে। এখন আর ঘড়িতে শব্দ তুলে ঘন্টার আওয়াজ হয় না। নীল ঘড়ি দেখল, রাত ঠিক 1টা। নির্দিষ্ট ঘরে দরজাটা আস্তে আস্তে খুলে গেল। কালো কাপড়ে সর্বাঙ্গ মোড়া একজন ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকে গেল। আর 1 মিনিটও সময় নষ্ট না করে নীল ও তার সঙ্গীরা একে একে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভেতরের আলো নেভানো, প্রায় নতুন দরজা। ঠেলতে কোনো আওয়াজও উঠল না। অতি সন্তর্পণে নীল, সমীরণ আর দীপু ঘরের মধ্যে ঢুকে পড়ল। নীল আর সমীরণের হাতে অটোমেটিক রিভলভার। অন্ধকারে সব কিছু ঠাহর করা যায় না, টর্চ জ্বালানোর কোনো উপায় নেই। তবুও দীপুর হাতে টর্চ ছিলই। একমাত্র আলোর উৎসর পেছনে জানালা। সেই আবছালোতেই দেখা গেল পা টিপে টিপে একজন লোক খাটের কাছে গিয়ে দাঁড়ালো। সময় নিল মাত্র কয়েক মিনিট। তারপর তার হাতে উঠে এলো একটি পাকানো দড়ি। সে সবেমাত্র ভিকটিমের গলায় দড়ির প্যাঁচ দিয়েছে, সঙ্গে সঙ্গে নীলের গলার আওয়াজ। দীপু, টর্চ লাইট অন কর। শুধু দীপু নয়, সমীরণ কুণ্ডুরও হাতে ছিল শক্তিশালী টর্চ। নীলের বজ্রগম্ভীর স্বর শোনা গেল। আর এগোবার চেষ্টা করাটাই কিন্তু ভুল হবে। যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে আছেন সেইভাবেই দাঁড়ান। দীপু,
আলোটা জেলে দে। আলো জ্বালতেই দেখা গেল কালো ঘোমটার আড়ালে থাকা লোকটি প্রায় ভ্যাবাচাকা খেয়ে নিথর, আর ঠিক তার পাশেই কমল ঘোষ দস্তিদার। তার হাতে অবশ্য কোনো অস্ত্র নেই। শ্রীমতী সুদীপ্তা ঘোষ দস্তিদারকে অ্যাটেম্প টু কিলিংয়ের অপরাধে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমাদের রিভলভারের কাছে আপনার ওই সামান্য দড়িটা কোনো কাজেই দেবে না। হ্যান্ডস আপ, বোথ অফ ইউ। হঠাৎ কমল ঘোষ দস্তিদার বলে উঠল, স্যার, আমার কোনো দোষ নেই, আমি কোনো খুনই করিনি। ততক্ষণে কিন্তু খাটের উপর দ্বিতীয় নিদ্রিত মানুষটির ঘুম ভেঙে গেছে। ধর্মরিয়ে উঠে বসে বললেন, এসব এসব কি হচ্ছে? মানে কি হচ্ছে এসব? কালো বোরখা পরাই কে? আমি জানি ওকে। গোমটাটা সরালেই আসল মানুষটা বেরিয়ে আসবে। কিন্তু ও কে? কে ও? আপনার থেকে ভালো ওকে কেউ চেনে না। তার তার মানে? দীপু, বাইরে থেকে আমাদের লেডি কনস্টেবলকে ডেকে নেয়, ওনাকে দিয়েই ঘোমটাটা সরানো যাক। তার আর কোনো দরকার নেই বলে ঘোমটাবৃতা নিচের ঘোমটাটা সরিয়ে দিল। বিশেষ কেউ চমকালো না, কেবল নির্মলবাবু বললেন, সাবিত্রী, তুই? এত আশ্চর্য হচ্ছ কেন দস্তিদার মশাই? জানতে না বুঝিয়ে দিনটা তোমার জীবনে একদিন আসবেই। তাহলে শুধু সাবিত্রী নয়, ওর সঙ্গে কমল তুইও হাত মিলিয়েছিলি। ছি 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 ছি। কণ্ঠে কোনো জড়তা না রেখেই কমল বলল, হ্যাঁ, মিলিয়েছিলাম বই কি। এত দন দৌলত সম্পত্তি সব তুমি একা ভোগ করবে, আর আমি সামান্য কয়েক লক্ষ টাকা বিজনেসের জন্য চেয়েছিলাম, তাতেও তুমি তোমার মেয়েকে দিয়ে না করিয়ে দিলে। তারপর খবর পেয়েছিলাম, মানে পিবি বলেছিল তুমি নাকি হুইল করে সব সম্পত্তি নিজের স্ত্রীর নামে ট্রান্সফার করতে চাইছিলে। তোর মতো কুলাঙ্গার আর দুটো জন্মায় না রে, আর দুটো জন্মায় না। আমার সম্পত্তি গ্রাস করার জন্যে প্রথমে আমার মেয়ের সঙ্গে ফ্লার্ট করলি, তারপর তাকে দিয়ে আপাতত 5 লাখের বন্দোবস্ত করার তালে ছিলি। কিন্তু আমার বাচ্চা ছেলেটাকে কেন মারলি রে? কেন মারলি? তোমার ছেলে বা মেয়ে কাউকেই আমি মারিনি। মেরেছি আমি। নির্মলবাবু, তুমি জানো না কেন? নির্মল চুপ। ধরা যখন পড়ে গেছি, গোয়েন্দাবাবুরা তাহলে শুনুন। এই লোকটা, যার নাম নির্মল ঘোষ দস্তিদার, বড় ব্যবসায়ী, কেতাদার ফ্ল্যাটের মালিক, স্ত্রী, 1 কন্যা আর 1 পুত্রের সুখী সংসার, সমাজের ধনী। কিন্তু ওকে জিজ্ঞেস করুন তো, সাবিত্রী নামের এই মেয়েটা ওর কে হয়? হোমরা চোমরা নির্মলের মুখে কোনো কথা নেই। ততক্ষণে সুদীপ্তাও বিছানায় উঠে বসেছে। এসব আপনারা কি বলছেন? সাবিত্রী আমাদের বাড়িতে কাজ করে, তার সঙ্গে আমার স্বামীর কি সম্পর্ক থাকতে পারে? পারে মিসেস দস্তিদার, পারে। এক গভীর সম্পর্ক। নদিয়ায় আপনার পিতৃপুরুষের কিছু জমি জায়গা বা বাড়ি ঘরদোর আছে। নির্মলবাবু প্রায় যেতেন জগদীশবাবুর বাড়িতে। সেখানেই আপনার সঙ্গে সুদীপ্তা দেবীর সম্পর্ক তৈরি হয়। আপনি এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনার সুদীপ্তাকে ভালো লাগে, বিয়ের প্রস্তাব দেন। দাদা জগদীশ রাজি হয়ে যায়। কিন্তু তলায় তলায় যে আরেকটা খেলা চলছিল সেটা কেউই জানত না। সাবিত্রী ছিল ওখানকার একজন সাধারণ ঘরের রূপসী মেয়ে। তার টসটসে যৌবন এবং সরস কথাবার্তায় নির্মল মুগ্ধ হয়, এবং গোপনে কোনো একটা মন্দিরে গিয়ে উনি সাবিত্রীকে বিয়ে করেন। অ্যাম আই রাইট অর রং, মিস্টার ঘোষ দস্তিদার? দস্তিদারের মুখে কোনো কথা নেই। জগদীশ কিছু একটা আন্দাজ করেই ঘরে চলে এসেছিলেন। তিনি বললেন, না জগদীশ, শুধু ছি বললেই কি 7 খুন মাপ? সুদীপ্তাদের গর্ভে যেমন পিউ আর কুশল, আমার গর্ভেও তেমনই প্রমিত আর সোনা। প্রথম নির্মল আমায় টাকা কড়ি দিত আমার সংসারের জন্যে। তারপর একসময় সেটাও বন্ধ হয়ে যায়। একদিন আমি নির্মলের সামনে দাঁড়িয়েছিলাম, আমাকে স্পষ্ট উত্তর দিয়েছিল আমার সঙ্গে যে ওর বিয়ে হয়েছিল একমাত্র পুরুত মশাই ছাড়া আর কোনো সাক্ষী ছিল না, আর সে পুরুত মারা গেছেন। নির্মল আমাদের বিয়েটাকে সম্পূর্ণ অস্বীকার করে, এমনকি টাকা কড়ি দেওয়াও বন্ধ করে দেয়। একদিকে পিউ আর কুশল মানুষ হচ্ছে রাজকীয় পরিবেশে, আর অন্যদিকে প্রমিত আর সোনা ঠিক ভিখিরি ছেলের মতো অনাদরে আর অবহেলায় অমানুষ তৈরি হচ্ছিল। না গোয়েন্দা সাহেব, এটা আমি সহ্য করতে পারিনি। আমি জানি আইন আমাদের বিয়ে স্বীকার করবে না, তাই আমি জগদীশ তাকে ধরে এ বাড়িতে সামান্য ঝির চাকরি নিয়ে এসেছিল। নির্মল প্রথমে আমাকে রাখতে চায়নি, অবশ্য সুদীপ্তার জোড়াজুড়িতে ও আমাকে ঝি হিসাবে বহাল করে, এবং
সেইভাবেই দেখত। এমনকি ওর ছেলে আর মেয়ে দুজনেরই কাছে সামান্য ছি ছাড়া আমি আর কিছুই ছিলাম না। নীল জিজ্ঞাসা করল, তাই কি? হ্যাঁ তাই। লেখাপড়া শিখে পিউ হয়ে উঠেছিল একটা বাজারি মেয়ে। এমনকি কমলের সঙ্গে ওর দৈহিক সম্পর্কও ছিল, সেটা আমি নিজের চোখেই দেখেছি। আর কুশল একটা বখাটে অমানুষ তৈরি হচ্ছিল। অথচ আমার ছেলেমেয়েরা, মানে নির্মলের আরও 2 ছেলে মেয়ে, তাদের জাত নেই, গোত্র নেই, এমনকি বাপের নামটাও বলার মতো মুখ ছিল না। তাই বলে তুই আমার ছেলে মেয়ে দুটোকেই মেরে ফেলবি? হ্যাঁ দেবো। যেখানে সুরানির 2 ছেলে মেয়ে গাড়ি হাঁকিয়ে হাজার হাজার টাকা নষ্ট করতে পারে, দুরানি কি এমন দোষ করেছে যে তার 2 ছেলে মেয়ের দুবেলা অন্ন জুটবে না? হ্যাঁ, তাই জন্যেও ওই দুটোকে আমি সরিয়ে দিয়েছি। আজ সুদীপ্তাদিকে সরাতে চেয়েছিলাম নিজের অধিকার প্রতিষ্ঠা করতে। ঘরে তখন পিন পড়লেও আওয়াজ হয়। নীলই বলল, আমার আর কিছুই বলার নেই। দুটো খুন এবং একটা অ্যাটেম্প টু মার্ডারের জন্যে আপনার কী শাস্তি হবে সেটা আদালতই বিচার করবে। আর একজন অর্থলিপ্সা এবং খুনিকে সাহায্য করার জন্য কি বিধান, সেটা মহামান্য আদালতেরই বিচার্য। তবু সমীরণ, বিচারের আগে তোমরা সাবিত্রীর কথা একটু ভেবো। যে ডিপ্রাইভ এবং যার দ্বারা ডিপ্রাইভ, তারাও যেন ন্যায় বিচার পায়। এটা তোমার চার্জশিট লেখার উপর নির্ভর করছে। মনে রেখো, অধিকাংশ ডিপ্রাইভ মেয়েরাই শেষ পর্যন্ত কোনো দিকে সাহারা না পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আপাতত তোমার যা করণীয় তুমি তাই করো। রাত শেষ হতে আর বেশি বাকি নেই। মনে হয় ভোরভোরই বাড়ি পৌঁছে যেতে পারবো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।